اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান, সুমহান মর্যাদা এবং বেহেশতের প্রশংসিত স্থানে তুমি তাকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না। আসসালামু আলাইকুম। তো স্যার কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো সবসময় ভালো থাকি। ভালো থাকা খুব কঠিন, তারপরেও ভালো থাকি কেন? মানে আমি যদি অসুস্থ থাকি তাহলে আমি বলি ভালো থাকি, সুস্থ থাকলে তো ভালো থাকি। এখন আল্লাহ মানুষকে অসুস্থ রেখে যদি খুশি হন আমি তাতে খুশি, আল্লাহ মানুষকে সুস্থ রেখে যদি খুশি হন আমি তাতে খুশি। আর সেজন্যই আমি আমার প্রশ্নটা এভাবে কেউ করলে আমি ওইটাই বলি যে আমি ভালো আছি, ভালো থাকি, ভালো থাকার চেষ্টা করি। মিডিয়ার জগতে কিভাবে আসা হলো আর কত সালে আসা হলো? এর পেছনে বিরাট ইতিহাস। আমাদের বাসায় তখন রেডিও ছিল বড় একটা, তখন তো আমাদের এখনকার মতো সেই রেডিও অন করার সঙ্গে সঙ্গে তো আমরা শুনতে পাই, আগে তো তা হতো না। আমাদের সময় যখন রেডিও ছিল তখন ওই রেডিও আপনি যখন 7টার সময় খবর শুনবেন তা আপনার 7টা বাজতে 2 মিনিট 3 মিনিট আগে রেডিও খুলতে হতো, তারপর এখন তো ভিতরতে বাতিগুলো সব জ্বলতো, এরপর শব্দ আসতো। আমি তখন খুব ছোট, আমি তো বুঝতাম না। বাবাকে আমি প্রত্যেক দিন সকালবেলায় কোরআন তেলাওয়াত, তরজমা, কোরআনে হাকিম আমাদের জিন্দিগি একটা অনুষ্ঠান হতো, সেইটা শুনতেন, বিভিন্ন দেশের সংবাদ শুনতেন। ওইটা শোনার সময় আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে এখানে কারা কথা বলে? আমার মা বলছে ওর মতো ছোটো ছোটো মানুষ আছে, তুমি তখন বড় হয়ে গেছো, তুমি তো এখন শুনতে পারবা না, দেখতে পারবা না। তা আমার ওই আগ্রহটা আমার ছিল। তা আমি একদিন এই সবার অজান্তে আমাদের 3তলা বাড়ির দোতলায় ছিল রেডিওটা একটু উঁচু টেবিলের উপরে, আমি পিছন দিক দিয়ে হার্ডবোর্ডটা খুলে মানুষ দেখতে গেছিলাম, তো দেখতে পারিনি, বরং আরও ওখানে ইলেকট্রিক শক লেগে আমি পড়ে গেছিলাম ওখান থেকে। ওই দোতলা থেকে কোনো জিনিস একটা পড়ে গেলে মানুষকে নিজে থেকে টের পায়। আমার বাবা এরকম শব্দ পেয়ে উপরে চলে গেছেন, গিয়ে দেখে যে আমি রেডিও নিয়ে পড়ে আছি। আমাকে জিজ্ঞেস করছেন যে হ্যাঁ, তো বলে তুমি এখানে কী করছো? বলে আমি ছোটো ছোটো মানুষ খুঁজছিলাম। কে বললো তোমাকে কথা? বলে মা। তখন আমার মাকে বলো, আব্বা একটু রাগারাগি করছে, তুমি কেন এইসব কথা বলতে গেলে? বলো কি বুঝবে নাকি? বোঝে ওটুকু, তুমি বোঝাও। বলো বোঝাও তো। আমি তাকে বারবার বলছি, ওদের ছোটো মানুষ থেকে বারবার বলছি যে না, এটা তুমি পরে বড় হও, তুমি জানতে পারবা। ওই যে আগ্রহটা আমি সেই মানুষ আর খুঁজে পাইনি তখন। তুমি আর আমি হাঁটতে হাঁটতে টিএসসির মোড়ে হঠাৎ মুখোমুখি আমরা। দেখতে দেখতে আজ দুজন একই ঘরে, বাঁধলাম সংসার, নিলাম দায়িত্বভার। ধীরে ধীরে সময়ের ভিড়ে, বয়সের ভারে, ভুলতে ভুলতে যৌবনের রোদমাখা দিনগুলো কোথায় হারালাম দুজনারে। এখন দৌড়ে এসে তুমি আর দরজা খুলে দাও না যেমনটি দিতে 20 বছর আগে। এখন যে যার মতো আসা যাওয়া, ক্লান্তিগুলো শুধু আমাদের ভাগাভাগি। তোমায় নিয়ে বাইরে খাওয়া, ঘন ঘন শপিং, ছবি তোলা, বায়না ধরা, কবিতা পড়া, মন থেকে তবু হয় না ভোলা। যখন আমি লেখাপড়া শুরু করেছি, ক্লাস 5 6 পড়ি, তখন মার্কনির ওটা পড়ছি। মার্কনির ওটা পড়ার পর দেখলাম যে আসলে তো কথা তো আসে বাইরে থেকে, প্রচার ভবন থেকে, প্রক্ষেপণ ভবন থেকে আমরা শুনি। এত এখন তখন রেডিওটা শুনতাম। এই তখন থেকে আমার চর্চা, আমি 6 7 থেকে চর্চা শুরু করি। ওই প্রত্যেকটা কাটিং কেটে কেটে আমি ওখান থেকে নিউজ রিডিংটা শিখতাম। চর্চাটা কীরকম, তখন যে খবরটা হতো বিশেষ করে আকাশবাণী থেকে, এখানে দেবদুলাল বন্দ্যোপাধ্যায় খবর পড়তেন, বিজন বোস খবর পড়তেন, নীলিমা সান্যাল খবর পড়তেন, এরকম যারা পড়তেন। সবচেয়ে আকৃষ্ট করতো আমাকে বিজন বোসের নিউজ রিডিংটা। তো উনি যেভাবে পড়তেন সেটা আমার কানে এখনও পর্যন্ত বাতাসের মতো ঘোরে। আমি একটুখানি ওপেনিংটা শোনাই। উনি যখন খবর পড়তেন তখন প্রথমে এসেই একটা মনে যেন একটা ঝড় আসলো, ভারী কণ্ঠ বলতেন, আকাশবাণী, খবর পড়ছি বিজন বোস। দিল্লি থেকে প্রচারিত এই সর্বভারতীয় বাংলা সংবাদ একযোগে কলকাতা ও শিলিগুড়ি কেন্দ্র থেকে রিলে করা হচ্ছে। আজকের বিশেষ বিশেষ খবর হলো, ঠিক এইভাবে উনি ওপেনিং দিতেন আর কি। তা আমার ওইটা খুব
মনে লাগতো আর কি। আমি পেপার কাটিং কেটে কেটে ওইগুলো শিখতাম। ওই তখন থেকে আমি চর্চা শুরু করি। অনেক দিন ধরেই এই বিজ্ঞাপনের প্রতি আমার আগ্রহ ছিল, আমি করব। ওই খুলনা ভেতর থেকে শুরু হলো, টুকটাক ছোটো ছোটো কাজ করে শুরু করতাম। তখন ওখানে বিজ্ঞাপন তো খুব একটা হতো না। তারপর কিন্তু 85 ঢাকা আসার পরে আমি পুরো দস্তুর শুরু করলাম। এবং সর্বোচ্চ ডকুমেন্টারি, তারপরে আবার বিজ্ঞাপন এবং ডকুমেন্টারি বা অন্যান্য অনুষ্ঠান সব মিলে লাখের উপরে চলে গেছে। যখন বাংলাদেশে আসলো টেলিফোন কোম্পানিগুলো, মোবাইল কোম্পানিগুলো আসলো, ওর প্রত্যেকটা মোবাইল কোম্পানির বিজ্ঞাপন আমি করেছি, প্রত্যেকটার, প্রতিদিন। এবং যতগুলো বেভারেজ কোম্পানি আছে ওগুলোর প্রত্যেকটা আমারই কণ্ঠে। ইবনে সিনা এখনও যেগুলো আপনি শোনেন, বিভিন্ন ওদের যতগুলো হসপিটাল আছে ওদের যে ইনডোরে যে ডকুমেন্টারিটা বাজে ওটা আমারই করা। ইবনে সিনা, উন্নত বিশ্বের সেবা এখন বাংলাদেশে, শুনেছেন বা? এগুলো এরকম ধরনের বিজ্ঞাপন, এরকম অনেক বিজ্ঞাপন আছে। এখন তো আগের বিজ্ঞাপনের সঙ্গে তুলনা হয় না, এখন বিজ্ঞাপন অনেক কমে গিয়েছে। কিন্তু ডকুমেন্টারি তো আছে। ডকুমেন্টারিটা যদি কেউ বাইরে করতে থাকেন তখন আমার নামটাই আগে আসে, যেটা ওনাকে দিয়ে করাবেন। একটা মানুষ বিজ্ঞাপন করে কেন? সে তার একটা প্রোডাক্টের পরিচিতির জন্যে। এখন সেই প্রোডাক্টের কথাটাকে আমাকে একটু এমফেসিস দিতে হবে বেশি, ওইটাকে জোর দিয়ে বলতে হবে। যে জায়গাটা যা করতে হবে ঠিক সেভাবে আমি উপস্থাপন করি। এই জায়গাটা আপনি অঙ্গীকারাবদ্ধ বলেন না কেন? আমি তো কারাবদ্ধ কেন, জিনিস হচ্ছে অঙ্গীকারবদ্ধ হবে। অনেক তো ক্লায়েন্ট বলে কি যে আমি যেটা লিখেছি সেটা পড়বেন, আমি জানি ভুল বলতে পারবো না। আমি এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ, আমি এ ব্যাপারে অঙ্গীকারাবদ্ধ তো হয় না। যেমন নিরবিচ্ছিন্ন বলে, বিচ্ছিন্ন হয়ে গেলে তো আর হলো না। হ্যাঁ, কথাটা হবে নিরবচ্ছিন্ন, এটা অনেকেই বলতে পারে। যেমন ফ্রিজ, অনেকে বলেন না ফ্রিজ বলবেন, আমরা সবাই ফ্রিজ বলি, আপনারা বলেন, কিন্তু উচ্চারণ তো তা না। তা এগুলো দেখে করতে হয়, এগুলো এখন সবার ইচ্ছে মতো তো কাজ করতে হবে না। এটা প্রপার উচ্চারণটা ঠিক রাখতে হবে। তো মানুষের প্রথম হচ্ছে কি যে টার্গেটটা ঠিক রাখতে হবে। আমি এই জায়গাটা আমি এই কাজটা করবো। যেমন আমি আর ব্যক্তিগত একটা কথা বলি, আমি গাড়ি ড্রাইভিং করি। আমি যখন গাড়ি কিনি, এটা 90 দশকের কথা বলি, আমি তখন ড্রাইভিং জানতাম না। আমি এখান থেকে গাড়ি কিনে আমার বাড়ি খুলনা গাড়ি দিয়ে গেছি একটা ড্রাইভার ভাড়া করে। তো ওখানে খুলনা যাওয়ার পরে তখন আমাকে বললো যে, আমার ভাইরা বললো যে আপনি গাড়ি কিনছেন, নিজের ড্রাইভিং জানেন না, এটা তো ভালো কথা না, গাড়ি ড্রাইভিং শেখেন। তো আমাকে নিয়ে গেল ওখানে পার্শ্ববেজ হসপিটাল সেক্টর, আমাদের ওখানে অনেক বড় রাস্তা, ওখানে নিয়ে গেল মাইক্রোবাস। 1 ঘন্টা ওখানে 1 ঘন্টা ড্রাইভিং শিখলাম। ও আমাকে শেখালো ঈদের দিন আর ঈদের পরের দিন, এই 2 দিন ড্রাইভিং শিখলাম 2 ঘন্টা। ওই ড্রাইভিং শিখে আমি, আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, 3য় দিন যখন ড্রাইভার এসে আমাকে ঢাকায় নিয়ে আসবে, তখন আমি তুমি বসে আমি চালাবো। বলছি আপনি বলেন কি, আপনি ড্রাইভিং জানেন না, আপনি কী বলেন? আমি শিখেছি 2 দিনের মধ্যে। 2 দিনের মধ্যে ড্রাইভিং শিখে কেউ চালাতে পারে নাকি? আমি ওকে চালিয়ে দেখিয়ে দিছি। আমি খুলনার থেকে একেবারে গোয়ালন্দ ঘাট পর্যন্ত আমি নিজে চালিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, ওই 2 দিন ড্রাইভিং শিখে। শুনেন, আগ্রহ থাকা লাগবে শেখার। আমি জানি যে আমি মোটরসাইকেল চালাতে পারি, গাড়ি চালাতে পারবো না কেন? ওই আইডিয়াটা করে নিয়েছি আমি, ব্যাস। ছোটোবেলায় আমার বাবা আমাকে দিয়ে 4টা ওয়াদা করিয়েছিলেন। এই 4টা ওয়াদা কিন্তু আমি মেনে চলি সবসময়। সেটা হচ্ছে যে, প্রথম শর্ত হচ্ছে জীবনে কারোর আমানতের খেয়ানত করো না। আমি করিনি ইনশাআল্লাহ। জীবনে কখনো কারোর কাছে টাকা ধার করবা না। আমার এখন 74 বছর বয়স, আমি বয়সে আমি 1টি টাকা কারোর কাছে ধার করিনি, আমার জীবনে করিনি। অবৈধ টাকা রোজগার করবা না। আমি প্রথম জীবনে সরকারি চাকরিতে ঢুকে 9 মাস করার পরে ছেড়ে দিয়েছি, শুধু সরকারি চাকরি, ঘুষ খাবো না বলে। 4 নম্বর কথা হচ্ছে কি, কখনো নেশা করবা না। আমি কখনো নেশা করিনি। আমি এই 4টা শর্ত সবসময় মেনে চলি। আর এইটার 4টা শর্ত যদি কেউ মেনে চলে, তার অভাব হয় না। যখন 2020-এ করোনা হলো, তখন আমার বাসায় কেউ ছিল না। আমি তখন উত্তরাতে থাকতাম, আমার বাসায় আমি একা, আমার ফ্যামিলি কেউ ছিল না, সবাই আমেরিকায়। পুরো বাসায় আমি একা, আমি করোনা আক্রান্ত। আমি শুধু মোবাইলে একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি করোনা আক্রান্ত হয়েছি, খুব কষ্ট পাচ্ছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি আমাকে তোমরা মাফ করে দিও, আমার জন্য দোয়া করো। ওই স্ট্যাটাস দেখেছে এক ভদ্রলোক এবং তার ফ্যামিলি, তারা থাকতো গাইবান্ধা। ওইখান থেকে তারা পরের দিন সকালবেলা চলে এসছে আমাকে দেখার জন্যে।
হ্যাঁ হ্যাঁ, আমি চিনি, মানে আমার সাথে তার 3-4 বছর আগে আমার সঙ্গে পরিচয় ছিল ট্রেনের মধ্যে, মাত্র 20-25 মিনিট, আধা ঘন্টার ব্যাপার। ওনারা ওখান থেকে এসে আমাকে বলছে যতদিন পর্যন্ত ওনার হাজব্যান্ড বললেন যে যতদিন পর্যন্ত উনি সুস্থ না হবেন, এরপরে 2 দিন পরে কিন্তু মানে লকডাউন শুরু হয়ে যাবে। ওই লকডাউন শুরু হওয়ার আগে ওনারা এসে, ফ্যামিলি এসে, ভদ্রমহিলা এবং তার মেয়ে বাচ্চা মেয়েটাকে সাথে করে নিয়ে এসেছেন, তার হাজব্যান্ড সহ এসে আমাকে বললেন যে আপনার যতদিন পর্যন্ত উনি সুস্থ না, তুমি থাকবা। দেখেন আল্লাহ কি রহমত, দেখেন 45 দিন উনি আমাকে ট্রিটমেন্ট করেছেন, আমাকে দেখাশোনা করেছেন বিনা স্বার্থে। আমি বহুবার বলছি আমাকে কারণ না, আপনাকে সুস্থ থাকতে হবে। তো ওনারা, আমি ওনাদের কাছে কৃতজ্ঞ। কণ্ঠ যতদিন আছে আমি কাজ করতে চাই, আমাদের কোনো রিটায়ারমেন্ট নাই, তো কণ্ঠ আল্লাহ যারা যতদিন রেখেছেন আমি কণ্ঠ দিয়ে যেতে চাই, যতদিন আল্লাহ হায়াত দিয়েছেন।